অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি উত্তম কুমার বণিকের লেখা বিখ্যাত কবিতা আচম্বিতে, আবৃত্তি সুপ্তি বসু। বিগত কয়েকদিন ধরেই ভীষণ দাবদাহ চলছিল। গত বছরে এই সময় এত গরম বোধহয় পড়েনি। প্রতি বছরই যেন এই সময় আবহাওয়ার তাপমাত্রা ক্রমবর্ধমান হয়ে পড়ছিল। এইসবে ঘটছিল পরিবেশ দূষণ আর গাছপালা নির্মূল করবার কারণে। কিন্তু প্রতিকার করার জন্য সঠিক পদক্ষেপ নেবার যেন কেউ নেই। বিবিডি বাগের মিনিবাস স্ট্যান্ডে যোধপুর পার্কে মিনিবাস ধরবার কিউতে দাঁড়িয়ে অফিস শেষে অপেক্ষারত পলাশ আনমনা হয়ে পড়েছিল এই বছরের দাবদাহের কথা ভাবতে ভাবতে। বৈশাখ মাস শেষ হতে চলল, কিন্তু বৃষ্টির দেখা নেই। হঠাৎ পলাশের খেয়াল হলো কেউ ওকে নাম ধরে পেছন থেকে ডাকছে, পলাশ, এই পলাশ। পিছন ফিরে তাকাতেই ও তৃষাকে দেখতে পেল। সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা। পলাশ খুশি হয়ে বলে, আরে তুই এই কলকাতায় কবে এলি? তৃষা স্মিত হেসে বলল, কেন, আসতে নেই বুঝি কলকাতায়? পলাশ ওর কথা শুনে না হেসে পারল না। আরে আমি বুঝি তাই বললাম। আজ কত বছর বাদে বলতো তোর সাথে দেখা? বছর 3 তো হবেই। আচ্ছা, সেই যে বিয়ের পরে সিঙ্গাপুরে চলে গেলি, তারপরে এই আজকে তোকে দেখতে পেলাম। বল, কেমন আছিস? তা তুই হঠাৎ এই বিবিডি বাগে? তৃষা উত্তরে একটু হেসে বলল, আমার পুরোনো অফিসে একটু কাজ ছিল রে। এই, তুই কি এখনো গড়িয়ার বাড়িতেই থাকিস? আচ্ছা বলছি পলাশ, তোর যদি বাড়ি ফেরার তাড়া না থাকে, আমার সাথে একটু নিউ মার্কেটে আসবি? এখান থেকে হেঁটে যেতে যেতে তোর সাথে অনেক কথা বলতে পারতাম। পলাশ মাথা নেড়ে সম্মতি জানালো। লাইন ছেড়ে দিয়ে রাস্তা পার হওয়ার জন্য সিগন্যালের সামনে গিয়ে অপেক্ষা করলো দুজনে। বিবিডি বাগ থেকে নিউ মার্কেট পর্যন্ত হেঁটে আসার সময় ওদের দুজনের অনেক কথাবার্তা হচ্ছিল। স্বাভাবিকভাবেই ওরা দুজনে অনেক পুরনো স্মৃতি রোমন্থন করছিল। তৃষা নিউ মার্কেটে প্রয়োজনীয় জিনিস কেনার পর ওরা নিউ মার্কেটের বাইরে একটা রেস্টুরেন্টে ঢুকে কফি এবং মাটন কাটলেটের অর্ডার দিল। খাবার ফাঁকে ওদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে লাগলো। তুই তাহলে সামনের মাসের মাঝামাঝি নাগাদ সিঙ্গাপুরে ফিরে যাচ্ছিস কি, তাই তো? হ্যাঁ রে, 1 মাসের জন্য এসেছি। তন্ময় সামনের মাসে প্রথম সপ্তাহে দিন 10 ছুটি নিয়ে আসবে, তারপর আমরা একসাথে ফিরে যাব। ওর আমার সাথে আসবার কথা ছিল, কিন্তু স্টেটসে একটা আনপ্ল্যান্ড ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ট্যুর হঠাৎ পড়ে যাওয়াতে আসতে পারল না। তুই কি এখন তোদের ওই সেলিমপুরের বাড়িতে আছিস? হ্যাঁ, ঠিক ধরেছিস। শ্বশুরবাড়ি মানে টালিগঞ্জের বাড়িতে প্রথম এসে উঠেছিলাম, ওখানে সপ্তাহখানেক থাকার পর মা বাবার কাছে এসেছি। কিছুক্ষণের নীরবতার পরে তৃষা হঠাৎ পলাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা পলাশ, তুই এখনো বিয়ে করিসনি কেন? কি করে বুঝলি যে বিয়ে করিনি? মেয়েরা সব বুঝতে পারে। আর তুই তো আমার কলেজ বন্ধু, একসাথে কত সময় কাটিয়েছি, কত কিছু অকপটে বলতাম। এতক্ষণ ধরে তোর সাথে বক বক করছিলাম কত কি বিষয় নিয়ে। তুই বিয়ে করে থাকলে আমাকে কি জানাতে চাইতিস না? তোর সাথে তর্ক করে কোনোদিনই জিততে পারিনি। সুপাত্রীর খোঁজ এখনো পাইনি, তাই বিয়ে হয়নি এখনো পর্যন্ত। বলছি, বাদ দে, ওসব আলোচনা এখন থাক, অন্য আলোচনা করা যাক। তৃষা বেশ বুঝতে পারলো যে পলাশ এই বিয়ের বিষয়টা এড়াতে চাইছে। ওর কথার মধ্যে একটা বেদনার সুর যেন ছিল। তৃষা খুব ভালো করে বুঝতে পারছিল কারণটা। পলাশ যে ওকে মনে মনে ভালোবাসত তা ও বেশ বুঝতে পারত ওর কথাবার্তা আর ব্যবহার থেকে। ও নিজেরও পলাশকে বেশ ভালো লাগত। কনজারভেটিভ পরিবারে বড় হয়েছে, তাই তৃষা বাবা মাকে দুঃখ দিতে চায়নি। পলাশ নিজে ওই ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই নীরবে সরে এসেছিল তৃষার জীবন থেকে। কলেজে পড়বার সময় আচম্বিতে তৃষার সাথে পলাশের আলাপ হয়। তৃষা বিএ ইংলিশ অনার্স নিয়ে পড়তো, পলাশ পড়তো বিএসসি ম্যাথস অনার্স, একই কলেজে।
ওরা দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরার জন্য মেইন রোডের দিকে এগোলো। সন্ধে হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ আগে। চৌরঙ্গি তাই আলোতে ঝলমল করে উঠেছিল। অপরাহ্নবেলা রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশটা হঠাৎ এত তাড়াতাড়ি কালো মেঘে ছেয়ে যাবে এ যেন কল্পনাতীত ছিল। হঠাৎ প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো। ধূলিঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যে। ওরা ফুটপাতে ঝুল বারান্দার নিচে আশ্রয় নেবার জন্য দ্রুত পায়ে এগোতে থাকলো, কিন্তু এত তাড়াতাড়ি মেঘ গর্জন করে মুষলধারায় বৃষ্টি নামবে তা ওরা অনুমানই করতে পারল না। এক নিমেষে প্রচণ্ড বৃষ্টির ঝাপটায় ওরা দুজনেই সম্পূর্ণ ভিজে গেল ঝুল বারান্দার নিচে পৌঁছবার আগেই। ঝুল বারান্দার নিচে পৌঁছে তৃষা মজা করে বলল, তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল আচম্বিতে, তো মনে আছে পলাশ? আজ যে তোকে মিনি বাস স্ট্যান্ডে দেখলাম সেও আচম্বিতে, আর এখন যে এই কাণ্ডটা হলো তাও আচম্বিতে। একটু আগেও বৃষ্টি নামগন্ধ ছিল না। পলাশ ওর দিকে তাকিয়ে শুধু একটু করুণ হাসল। ওর মনে হলো এ সমস্ত ঘটনাগুলোই ছিল যেন অদৃষ্টের পরিহাস। অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।